মা তো খারাপ, হ্যাঁ মা সত্যিই খারাপ। মা কেন খারাপ সেটা আলাদা করে আমার মনে হয় না কাউকে বোঝানোর কোনো দরকার আছে যে মা কেন খারাপ। মা কি কারণে বাড়ি থেকে বেরিয়ে গেছে, মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর যে অ্যালিগেশনটা তার উপর লাগানো হয়েছিল সে কিন্তু পারতো সেটাকে মিথ্যে প্রমাণ করার। সে কিন্তু পারতো বিষয়টাকে যতটুকু হয়েছে ততটুকুর মধ্যে ছেড়ে দেওয়ার। মা কি সেটা করেছে? মা করেনি। মা জিনিসটাকে খারাপ হতে দিয়েছে, আরও হতে দিয়েছে, আরও হতে দিয়েছে। সমাজের চোখের সামনে যত ভিডিও চলে এসেছে মার আর তার প্রেমিকের, মা কি সেটা অস্বীকার করতে পারবে? কখনো পারবে না। আজকে হঠাৎ করে তার মনে পড়ছে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য আমি ল্যাটার সাথেও সম্পর্ক রাখতে পারবো না, আর সন্দীপের সাথে তো রাখতে পারবোই না। ওকে তো মানে ওর থেকে আমার ডিভোর্সও চাই না। অথচ আজকের করা ভিডিওতে পরিষ্কারভাবে সন্দীপ বলল যে মিউচুয়ালের ডিসিশনে ওরা আসার কথা বলছিল, সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়েও সন্দীপ রাজি হয়েছিল। আর এবার এই মিউচুয়াল মানেই মিউচুয়ালি ডিভোর্স, তাহলে সন্দীপ তো রাজি হয়েছিল। তারপরেও বলা হচ্ছে আমি সন্দীপকে ডিভোর্স দেব না, কিন্তু আমার ছেলেকে চাই। খুব ভালো কথা। দেখো, আইন কি ফ্যাসলা করবে সেটা সম্পূর্ণ আইনের ওপর। অনেক মানুষরা যারা সত্যি কৃষাণুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তারা ভোরে ভোরে এসে কমেন্ট বক্সে একটা কথাই বলছে, রিম্পা কিছু একটা করো, রিম্পা তোমরা সন্দীপের পাশে থেকো। ইপসিতার দিকে গিয়ে বলছে, দীপ্তির দিকে গিয়ে বলছে, আমাদের সবাইকে বলছে। আমরা তো সন্দীপের পাশ থেকে সরে যাইনি ভাই। আর সবচেয়ে বড় কথা, না আমরা কোর্ট, না আমরা আদালত, আমরা আমাদের লড়াইটা আইন আদালতের বাইরে গিয়ে যেরকমভাবে লড়া যায় আমরা লড়ছি, সেইভাবেই কৃষাণুর জন্য লড়ছি আমরা। যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, আজকে সন্দীপের জায়গায় অন্য কোনো ছেলে হলে, খোদ যদি সন্দীপের জায়গায় গামলা হতো, ও কি বিষয়টাকে এত সহজে মেনে নিত? মেনে নিত না। আমরা সবাই চাই যে কৃষাণু বাতকুল্লাতেই থাকুক, ওর বাবা, ওর ঠাম্মি, ওর দাদুর কাছে থাকুক। কারণ মা যে কাজটা করেছে বা আগামী দিনে যেটা করতে চলেছে, সেটা সম্পূর্ণ কিন্তু ইগো, সম্পূর্ণ কিন্তু রিভেঞ্জ, প্রতিহিংসা। আজকে হঠাৎ করে নীলষষ্ঠী করে মায়ের মনে হলো যে আমি আমার ছেলেকে বেশি দিন মায়ের থেকে সন্তান দূরে থাকবে না। মায়ের থেকে তো সন্তানকে কেউ দূরে করে রাখেনি। রেখেছিল কি? সন্দীপ কি বলেছিল না না ছেলে একদম না? একবারও বলেছিল? ছেলেকে ছেড়ে সে নিজে বেরিয়ে চলে গেছিল। যেদিন মাল রিকভারি করতে গেল, সেদিন একটা বারের জন্য মায়ের বুকটা এটা বলে ফাটেনি যে আমার খাট, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি এগুলো পরে, আগে আমার ছেলে কোথায়? আমি আমার ছেলেকে 3-4 মাস দেখিনি, আগে আমি ওকে একটু দেখি। সেই সময় প্রশাসন সঙ্গে ছিল, প্রশাসন কি সাহায্য করতো না? কিন্তু মায়ের সেদিন মনে হয়নি। মায়ের সেদিন 7খানা কাঁথা না খুঁজে পাওয়ার যে তাড়না ছিল, সেটা কৃষাণুকে না দেখার তাড়নায় কিন্তু মা ছিল না। মা মাল নিয়েছে, অনেক জিনিস পায়নি, বিশেষ করে 7খানা কাঁথা পায়নি, কিন্তু তার বুকের ধনটা যেটা, তাকে যে দেখতে পায়নি, মায়ের কি সেটা নিয়ে আফসোস হয়েছে? মায়ের কিন্তু সেটা নিয়ে আফসোস হয়নি। মা জানতো ছেলে যেখানে আছে সেখানে। আজকে অনেক কথা মাথায় আসছে, ছেলেকে কাছে নেওয়ার আরেকটা রিজনও হতে পারে যে যেহেতু কৃষাণু ওই বংশের একটা মাত্র সন্তান, তো সমস্ত দায় সম্পত্তি আক্কেল গোছানোর জন্য কিন্তু ছেলেকে নিজের কাছে টানা। তখন বলতে পারবে যে আমার কিন্তু ভরণ পোষণ চাই, কারণ সন্তান আছে আমার সঙ্গে, আমার সংসারের ভাগ চাই, বলতেই পারে, না হওয়ার কিছু নেই। তো চলো, এটা তো গেল গামলার বিষয়ে কিছু কথা। এবার বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু জানি প্রত্যেকটা মানুষের মনে হাহাকার হচ্ছে। সন্দীপের ভিডিও আজকে কেউ নিতে পারেনি, অনেকেই কমেন্ট করেছে, নিতে পারলাম না, দেখতে পারলাম না। এক একজন বলছে সন্দীপ তুমি টাইটেলে যেটা লিখেছো সেটা শুনেই তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। বাকিটা ভাবলে পরে দেখো এখনও গায়ে কাটা দিচ্ছে, এখনও গায়ে কাটা দিচ্ছে স্টিল। কেন বলো তো? কৃষাণুকে তো আমরা কেউ সামনে থেকে দেখেনি। আজকে না কৃষাণুর প্রতি এই ফিলিংসটায় আমার মনে পড়ে যাচ্ছে আয়ুষ্মিতার কথা। আয়ুষ্মিতাকে যখন দিনের পর দিন ওর জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্নের পর প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া হয়েছে, সেদিন আমাদের এই দালালের মনে পড়েনি যে
দালালের সেদিন মনে হয়নি যে আজকে যেমন সে বলছে যে আরও আমি কিছু ক্রিয়েটারের কথা শুনলাম, যেসব ক্রিয়েটাররা অনেক মানে অনেক অল্প সময় নিজেদের ময়দান ছেড়ে বেরিয়ে গেছিল, সেই রকম কিছু ক্রিয়েটারকে আমি দেখছি হঠাৎ করে এসে এইটা বলতে বসেছে যে কৃষাণুর ছবি লাগিয়ে লাগিয়ে রেভিনিউ কামাচ্ছে। তো আমি বলবো সেই সব ক্রিয়েটারদের মুখটা বন্ধ রাখাই ভালো, কারণ ময়দান ছেড়ে বহুদিন আগে মানে গড়ের মাঠ করে দিয়ে তোমরা ভেগে গেছো। ইয়েস, ভাগোড়া টাইপস তোমরা ক্রিয়েটার। তো এখানে বসে বড় বড় কথা না বলাই ভালো, তাদেরকে আমি ধরতার মধ্যে ধরছি না। ভাগোড়া টাইপস ক্রিয়েটারদের বললাম, যারা ভাগোড়া ভেগে গেছে, নিতে পারেনি, ভেগে গেছে, ঠিক আছে? তো সীমার সাথে তাদের কি আছে জানি না, তারা বুঝে নেবে সীমার সাথে। তো অন্য কাউকে ইনক্লুড করার আগে, আমার দিকে আঙ্গুল তোলার আগে 10বার চিন্তা করবে। কার কমিউনিটিতে উঠে দোদুল্যমান হচ্ছ, সে তোমাকে প্রমোট করছে, আমার কাছে সেটা ম্যাটার করে না, ঠিক আছে? বাচ্চার বিষয় নিয়ে আগেও কথা বলেছি, আজকেও কথা বলবো, আগামী দিনেও কথা বলবো। সেটার জন্য তোমাদের মতন ভাগোড়া ক্রিয়েটারদের কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন, কোনো মতামত, কোনো কথা শুনতে চাই না, শুনতে চাই না, ঠিক আছে? এটা গেল এদের বিষয়। এবার বলি, আজকে দালাল বলছে যে বাচ্চাটার ভবিষ্যতে কত বড় এফেক্ট পড়বে, কারণ বাচ্চাটার ফটো চারিদিকে লাগানো হচ্ছে। এরকমভাবেই এই কণিকার মেয়ে, কণিকা উজ্জ্বলের মেয়ে আয়ুষ্মিতার জন্ম পরিচয় নিয়ে দিনের পর দিন যখন প্রশ্নচিহ্ন এই দালাল তুলে গেছিল, দিনের পর দিন এইটা বলে গেছিল যে তোমার বাবা তোমার না, তোমার জেঠু তোমার বাবা, স্পার্মটা তোমার জেঠুর, তোমার বাবার না, তখন এই দালালের বিন্দুমাত্র মনে হয়নি যে এই বাচ্চাটার ভবিষ্যৎটা কি হতে পারে। সেও বড় হচ্ছে, সেও এই ভিডিওগুলো চলমান থাকবে ওয়াইটির বাজারে, সেও সেগুলো দেখবে, একবারও চিন্তা হয়নি। আজকে তার ভীষণ চিন্তা হচ্ছে কৃষাণুর কথা চিন্তা করে। আমি বলবো মায়ের চেয়ে মাসির দরদ যে বেশি, সেই দরদগিরিটা তুমি মারাতে যাও তোমার মেজ বোনের মেয়ের জন্য, এখানে তুমি দেখাতে এসো না। দালালের উদ্দেশ্যে এই কথাটা বললাম, ঠিক আছে? এইবার চলে যাব সোজাসুজি সন্দীপের কাছে। দেখো সন্দীপ, একটা কথা বলি, সাপোর্ট করছি মানে তোমার কিছু কথা এড়িয়ে যাব, এটা কিন্তু অ্যাটলিস্ট আমাকে ভেবো না। আর আমি জানি যারা নিরপেক্ষ ক্রিয়েটাররা বসে আছে, যারা তোমার হয়ে পজিটিভ ভিডিও করে, তারা কেউ মেনে নেবে না। এইবার বলি, তুমি সকালের ভিডিওতে কিছু কথা বলেছো, সেই কথাটা হচ্ছে যে ওরা আন্তাবড়িভাবে নানান রকম কেস কামারি তোমার এগেনস্টে ছুড়ে দিয়েছে, তুমি সন্তানের আশা ছেড়ে দিচ্ছ, কিন্তু তুমি ময়দান ছেড়ে যাবে না, তুমি কেস লড়বে। সন্তানের আশাটা ছেড়ে দিচ্ছ কেন সন্দীপ? মা তো খারাপ, মা তো অনায়াসে ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি বাবা হয়ে সন্তানের আশা ছাড়ছো কেন? তোমার এখানে বলা উচিত ছিল যে আমি অবশ্যই কেস লড়ব, শেষ বিন্দু অবধি কেস লড়ে যাব কৃষাণুর জন্য। কেন বললে না? কৃষাণুর বিষয়টাকে টোটালি সাইড করে কেন তুমি এই কথা বললে যে বাকি যে কেসগুলো তোমার ওপর লাগানো হয়েছে, যে যে অ্যালিগেশনগুলো, যে যে মিথ্যেগুলো, সেগুলো প্রচুর প্রমাণ তোমার কাছে আছে, সেটা আমরাও জানি, সেটা আলাদা কোনো বিষয় না। বাট তুমি বাচ্চার জন্য লড়বে না এই কথাটা না বলে, মানে এই কথাটা না বলে তুমি ফট করে কেন বললে যে বাচ্চাকে আমি আশা ছেড়ে দিচ্ছি? কেন সন্দীপ? নিজের ছেলের আশা ছেড়ে দিচ্ছ, মানে যেতে দেবে? এবার দেখো, সেটা সম্পূর্ণ আইনের ওপর, এটা তুমি আমি বললে তো হবে না, কিন্তু একটা বাবা হিসাবে তোমার কি রেসপন্সিবিলিটি রইল যে তুমি এত সহজে বলে, তুমি বলছো আমার ইগো, ওখানে না অ্যাকচুয়ালি প্রপার ওয়ার্ড তুমি ইউজ করতে পারি না, ওটা ইগো হবে না, ওটা ইগো হবে না। আর যদি সত্যি ওটা ইগো হয়, তুমি ঘেন্না, মানে বিরক্ত লাগে ওদেরকে দেখলে, পছন্দ করো না, সেটা একরকম। বাট ইগো, সন্তানের থেকে বড় কি ইগো হতে পারে সন্দীপ? কৃষাণুর থেকে বড় কি ইগো হতে পারে? আমি না, তার মানে আমি কখনো বলবো না যে তুমি অপদার্থর পায়ে গিয়ে পড়ো, না, নেভার। বাট তুমি এই কথাটা কেন বললে যে তুমি সন্তানের আশা ছেড়ে দিচ্ছ? তাহলে আমরা কিসের উপরে আশা করে বসে থাকবো বলো? খোদ বাবা যদি বলে আমি আমার সন্তানের আশাটা ছেড়ে দিচ্ছি, আমরা যারা ক্রিয়েটার, আমরা যারা চাই প্রত্যেকটা মানুষের লড়াই এখানেই যে কৃষাণু বাতকুল্লা ছেড়ে হাসনাবাদ যাবে না, কারণ ওটা একটা সুটেবল পরিবেশ না তার বড় হয়ে ওঠার জন্য।
ওটা একটা সুটেবল পরিবেশ? প্রথম কথা, নীলষষ্ঠীর পুজো করতে গেল চুল ছেড়ে। কখনো কোনো ঠাকুরের পুজো চুল ছেড়ে দিতে নেই, এটা আমার জানা ছিল না। আমি জানলাম কবে? পুরী গেছিলাম, বিয়ের পর পুরী গেছিলাম। বিয়ের আগেও গেছি, বাট বিয়ের পরে যখন পুরী গেলাম, যখন জগন্নাথের ধামে আমি প্রবেশ করছিলাম, আমি স্নান করে মাথা ঘষেছিলাম বলে আমি চুলটা ছেড়ে, ক্লিপ হাতে ছিল বাট চুলটা ছাড়া ছিল। প্রবেশদ্বারে ঢোকার সময় আমাকে পুরোহিত মশাই দাঁড় করিয়ে দিলেন, ওখানকার যে পান্ডা পুরোহিত ছিলেন দাঁড় করে দিলেন, বলল বউ আগে মাথায় চুল বাঁধো তারপরে প্রবেশ করো, কারণ ভগবানের দ্বারে চুল খুলে যেতে নেই। আর ও চুল খুলে ঠাকুরের মাথায় জল দিল, সমস্ত দেবতার মাথায় জল না দিয়ে ও জল খেয়ে নিল। শুধু লোককে দেখানোর জন্য বলল যে আজকে আমার উপোস। মন থেকে যে মা তার সন্তানের চিন্তা 9টা মাস হয়ে গেছে করে না, সে আজকে নীলষষ্ঠীর উপোস দেখিয়ে বলছে সে আজকে উপোস করেছে সন্তানের মঙ্গলার্থে, সন্তান ওর কাছে ফিরে আসবে। সব যেমন তেমন, ও তো কুকর্ম করে যাচ্ছে, কিন্তু সন্দীপের কাছ থেকে এই কথাটা এক্সপেক্ট করা গেল না। সন্দীপ, যে কৃষাণু সব চলে যাক, ছেলে আমার যাবে না, আমার ছেলে আমার কাছে থাকবে, তার জন্য যতটুকু লড়ার আমি লড়বো। যত প্রমাণ তোমার কাছে আছে ফেয়ার এনাফ, যথেষ্ট যথেষ্ট। তবুও আইন তো, আইন কখন কোথায় কার ফরে হয়ে যাবে বোঝা খুব মুশকিল। বললাম না, শেষ হাসিটা কে আসবে সেটাই দেখার অপেক্ষা। কিন্তু বাবা হয়ে না লড়াই করে তার আগে তুমি কি করে বলে দিলে যে আমি সন্তানের আশাটা ছেড়ে দিলাম? না লড়ে, উইদাউট এনি ওয়ার্ড, তুমি কোনো যুদ্ধই করলে না, তার আগেই তুমি বলে দিলে আমি সন্তানের আশা ছেড়ে দিলাম। 9টা মাস যে বাচ্চাটাকে তুমি বুকের মধ্যে আগলে রাখলে ওর মা চলে যাওয়ার পর থেকে, সেই বাচ্চাটার আশা তুমি ছেড়ে দিলে কি করে সন্দীপ? কোন ভরসায়, কার ভরসায়? ওর মায়ের ভরসায়? মানছি ওর মা আর যাই করুক বাচ্চার ক্ষতি করবে না, কিন্তু তবুও যে কর্মগুলো করেছে সেখানে তো বিশ্বাসও ডগমগায়। ওই তো ফ্যামিলি। এটা আশা করতে পারিনি সন্দীপ তোমার কাছ থেকে, যে তুমি যুদ্ধক্ষেত্রে ময়দানে নামতে পারলে না, তার আগে তুমি বলে দিলে যে আমি সন্তানের আশা ছেড়ে দিচ্ছি। কি করে? একবারও বাচ্চাটার কথা ভাবছো? ও কিভাবে কি অ্যাডজাস্ট করবে যদি সত্যি সত্যি ওকে আজকে ওর মায়ের ওদিকে যেতে হয়? কিভাবে অ্যাডজাস্ট করবে? কীরকম করে? ও তো পাসিং বল না, কখনো এদিক কখনো ওদিক। আর আমি যতটুকু আইনের ওপর ভরসা রাখি, আইন সঠিক বিচার করবে, বাবারও অধিকার রাখবে, মায়েরও অধিকার রাখবে, যাতে বাচ্চাটা দুদিকে সমানভাবে ইকুয়ালিটি ভালোবাসা পায়, সেটা যেন কখনো খামতি না হয়। আমি এইটুকু ভরসা আইনের কাছে রাখি, আর হাত জোর করে বলবো যেন এরকমই যেন হয়, ভগবানের কাছে যেন বিচারটা এমনই হয় যে বাচ্চাটা মায়ের কাছে যাচ্ছে বলে বাবাকে যেন কাজ ছাড়া না করে ফেলে, এইটা যেন হয়, এইটুকু। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি না কতটুকু কি বললাম বা বোঝাতে পারলাম, যতটুকু মনে ছিল তোমাদের কাছে তুলে ধরলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার একদিন চলে আসবো তোমাদের কাছে।